আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ের নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। সেখানে ডক্টর ইউনুসকে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। এর আগে প্রধান উপদেষ্টার এই সফরে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ডক্টর ইউনুসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। To secure peace in Myanmar is, of course, a great priority, and immediate humanitarian assistance for the sufferings, first the refugees, then the victims of earthquakes, and I commend the Bangladeshi authorities for taking the initiative in multilateral forums. We need lots of support, and we are looking forward to Malaysia's support, always with bank to them. And you have just mentioned about Rohingya. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN. গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচন বাতিলের বিষয়ে ইসির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এটা চূড়ান্ত হলে নির্বাচনে কোনো আসনের ভোট নিয়ে প্রশ্ন উঠলে ওই আসনের পুরো ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। এছাড়া ইভিএম বাতিল এবং আইন শৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিধান রাখা হয়েছে খসড়ায়। সোমবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে আরপিও সংস্কারে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মুলতবি বৈঠক শুরু হয়। প্রায় 7.5 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডকে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিলুপ্ত করা হয়েছে ইভিএম। যেহেতু ইভিএম এর ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। অনিয়মের সাথে জড়িত নির্বাচন কর্মকর্তাদের শাস্তি 3 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার বিধান রাখা হয়েছে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচন ঠেকাতে ফিরিয়ে আনা হয়েছে না ভোট। যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না, সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচন কমিশনার জানান, ভোটে অনিয়ম হলে এক বা একাধিক কেন্দ্র অথবা পুরো আসনের ভোট বাতিল করতে পারবে ইসি। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে ইসি প্রার্থীর বিরুদ্ধে 5 বছর পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে। চলে যেতে পারে নির্বাচিত সংসদ সদস্যের পদও। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয় তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারে, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে 50 লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবে প্রার্থীরা। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকে প্রার্থীদের ভোট করতে হবে বলে জানান তিনি। এটাকে 50 লক্ষ করা হয়েছে উভয় ক্ষেত্রেই, তবে শর্ত দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটা হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে। এদিকে 143টি দলের নিবন্ধন আবেদন যাচাই বাছাই করে 22টিকে প্রাথমিক তালিকায় রেখেছে ইসি। বাকি 121টি রাজনৈতিক দলের আবেদন অযোগ্য বিবেচিত হয়েছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 22টি আপাতত দৃষ্টিতে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সমাজের মূল ধারায় ফিরতে শুরু করেছে শরীয়তপুরের বেদে পরিবারগুলো। সাপের খেলা ও তাবিজ বিক্রি ছেড়ে লেখাপড়া ও নানা প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বিভিন্ন পেশায় কাজ করছেন তারা। এসব পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন।
শরৎপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কীর্তিনাশা নদীর তীরের এই বেদে পল্লীর বাসিন্দাদের অনেকেই এখন আর সাপের খেলা ও তাবিজ বিক্রি করেন না, বেছে নিয়েছেন ভিন্ন পেশা। নানা ধরনের ব্যবসা ও ইট ভাটার শ্রমিকের কাজের পাশাপাশি নারী বেদেরা প্রশিক্ষণ নিয়ে করছেন দর্জির কাজ। স্বাভাবিক যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলি করি। আমি বাসায় মোবাইল রিচার্জের ব্যবসা করি, বিদ্যুতের বিল টিল জমা দেই। সেলাই মেশিনে কাজ শিখে আমাদের মেশিন দিয়েছে, এই মেশিন দিয়ে আমরা সেলাই কাজ করে সংসার চালাই, ছেলে মেয়েদের পড়ালেখা করে। বেদে পল্লীতে নেই কোনো বিদ্যালয়, অথচ এই পল্লীর শিশুরা লেখাপড়ায় আগ্রহী। শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে চায় তারা। আমি ক্লাস 8 পড়ি, বড় হয়ে আমি শিক্ষক হতে চাই। আমি ক্লাস 6 পড়ি, আমি পড়ালেখা করে পুলিশ হতে চাই। আমার ছেলের এই বেদের কোনো ব্যবসা কোনো শিখাব না। আমার মনে আশা আছে আমার ছেলের লেখাপড়া শিখিয়ে অনেক একটু করিয়ে পরিণামে একটা সুন্দর একটা চাকরি ধরাইতে চাই। একটা স্কুল অথবা মাদ্রাসা এগুলো দিলে আমাদের একটু ভালো হয়। বেদেদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে এবং তাদের জীবন মান উন্নয়নে এই পল্লীতে বিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তাদের ওই দূরে স্কুলে যাওয়া কষ্টকর হয়ে যায়, তারা যেন শিক্ষার ভালো পরিবেশ পায়, বঞ্চিত না হয়, নিশ্চয়ই এই বিষয়টি আমরা আরও দেখেছি এতদিনে এবং আরও গুরুত্বের সাথে এটিকে আমরা নেব। 25 বছর ধরে এই পল্লীতে বসবাস করছেন 260 পরিবারের প্রায় 800 বেদে। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্ক বিরতি আরও 90 দিনের জন্য বাড়িয়েছে। এর ফলে আগামী 10 নভেম্বর পর্যন্ত এই শুল্ক বিরতি বহাল থাকবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। এক যৌথ বিবৃতিতে বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির দেশ জানায়, এবছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 3 মাসের জন্য স্থগিত থাকবে। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে 145% শুল্ক এবং চীনও মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমানে 30% শুল্ক এবং চীন মার্কিন পণ্যে 10% শুল্ক বহাল রাখবে। হোয়াইট হাউস জানিয়েছে, এই বাড়তি সময়ে বাণিজ্য ঘাটতি কমানো, অন্যায্য বাণিজ্য নীতি মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের মতো বিষয় নিয়ে আলোচনার সুযোগ দেবে। ওয়াশিংটন থেকে গৃহহীনদের বিতাড়িত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের 800 সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে সেখানকার মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে নেয়ার ঘোষণা দেন তিনি। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট এসব ঘোষণা দেন। প্রেসিডেন্ট দাবি করেন সহিংস গ্যাং ও অপরাধীদের কবলে পড়েছে ওয়াশিংটন। তবে সে দাবি প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার। তিনি বলেন, 2024 সালে শহরের সহিংস অপরাধ 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সমালোচকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন ট্রাম্প। তার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাসিন্দারা। খেলার খবর। লাওস থেকে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। তবে দলের সঙ্গে ফেরেননি কোচ পিটার বাটলার। তিনি ছুটি কাটাতে ইংল্যান্ডে ফিরে গেছেন। ঢাকায় ফিরবেন আগামী 1 সেপ্টেম্বর। এরপর সিনিয়র নারী দলকে নিয়ে শুরু করবেন অস্ট্রেলিয়া মিশনের ক্যাম্প। বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলও এই প্রথম খেলবে জুনিয়র এশিয়ান কাপের মূল পর্বে। ঋতুপর্ণা চাকমাদের মতো জুনিয়র ফুটবল কন্যাদের সামনেও বিশ্বকাপে খেলার হাতছানি রয়েছে। সেজন্য টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। 1 থেকে 18 এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে মেয়েদের অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের আসর বসবে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচের প্রথম লেগে আজ মাঠে নামবে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। দীর্ঘ 23 বছর পর এবার বিপিএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কথা ছিল এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেয়ার, কিন্তু লাইসেন্স জটিলতায় ভেস্তে গেছে সেই স্বপ্ন। আর তাতে কপাল খুলেছে প্রিমিয়ার লিগের রানার্স আপ ঢাকা আবাহনীর।
সুলেমান দিয়াবাতে ছাড়া আর কোনো বিদেশি ফুটবলার নেই আবাহনীর ডাগ আউটে। তাতে জায়গা হয়েছে লোকাল খেলোয়াড়দের। বিশেষ করে বাংলাদেশ দলের তারকা শেখ মোরসালিন ও আল আমিনের পারফরমেন্সের দিকেই তাকিয়ে থাকবে আকাশী নীলরা। ফেসিলিটি যেটা আছে আমি মনে করব টোটালি ইউরোপিয়ান বড় বড় ক্লাব ওয়ার্ল্ড ফেমাস ক্লাবের ফেসিলিটি তাদের আছে। তাদের ব্যাক ফোর যেটা আছে ইনক্লুডিং গোলকিপার, যে পিছনের পাঁচজনই কিন্তু ইউক্রেনের প্লেয়ার। আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। 2023 সালে যাত্রা শুরু করা কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড জিতেছে তাদের ঘরোয়া লিগের টানা 2টি শিরোপা। দলে আছেন 4 জন জাতীয় দলের ফুটবলার, সঙ্গে বিদেশি আক্রমণ ভাগ। লেফট উইংয়ে বেনিনের শার্বেল গোমেজের গতি, রাইট উইংয়ে কিরগিজ তারকা জুমাশেভের ফিনিশিং, সঙ্গে তাদের রক্ষণ ভাগও বেশ শক্তিশালী। আবাহনীর ঘরের মাঠে খেলা, সমর্থকও তাদের। তারপরও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে, তারা নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। এদিকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে চ্যালেঞ্জ লিগে খেলছে বাংলাদেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংস। ম্যাচে অংশ নিতে কাতারের দোহায় দলের সঙ্গে যোগ দিয়েছেন কিউবা মিচেল। সিরিয়ান ক্লাব আল কারামাহরের বিপক্ষে কিংসের ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 11:30টায়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ক্রিকেটারদের বিদেশে চিকিৎসার স্থানে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক কারণে 1 বছরের বেশি সময় ধরে ভিসা সেবা বন্ধ রেখেছে ভারত সরকার। বেছে বেছে অল্প সংখ্যক বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভিসা দিচ্ছে দেশটি। তাই ক্রিকেটারদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভারতের পরিবর্তে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বোর্ড। তাতে ক্রিকেটাররা স্বল্প সময়ের ভেতর ভিসা নিয়ে এই 2 দেশে চিকিৎসার জন্য দ্রুত যেতে পারবেন। বর্তমানে ভারতের মেডিকেল ভিসা পেতে প্রায় 2 মাসের মতো সময় লেগে যাচ্ছে ক্রিকেটারদের। তাছাড়া বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্য মালয়েশিয়া ও থাইল্যান্ডে ওয়ার্কশপের ব্যবস্থা করার চিন্তাভাবনা রয়েছে বিসিবির। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে। ইসির প্রস্তাব, আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা আইনে যুক্ত হবে। এদিকে আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। আরও দেখতে পাচ্ছি একের পর এক গণপিটুনি, 10 দিনে নিহত 9। কাজ হয়েছে কাগজে, উন্নতি নেই সেবায়। হাসপাতালে রোগীর চাপ ও সমস্যা আগের মতোই আছে, স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়েনি। এদিকে ক্ষমতার বদল হলেও মানসিকতার পরিবর্তন হয়নি। আরও দেখতে পাচ্ছি ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত, গাজায় আগ্রাসন। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে 20 বছরেও রপ্তানি আয়ের অর্থ মেলেনি এফসি অ্যাকাউন্টে, 8,000 কোটি টাকা উধাও। তদন্ত চেয়ে অর্থ উপদেষ্টা, গভর্নর, বিএসইসি এবং এফআরসির কাছে রপ্তানিকারকের চিঠি। এদিকে ডক্টর ইউনুসকে মালয়েশিয়ায় লাল গালিচার সংবর্ধনা। আরও দেখতে পাচ্ছি নওগাঁ জেলা সম্মেলনে তারেক রহমান, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। আরও দেখতে পাচ্ছি আরপিওতে না ভোট সহ গুচ্ছ সংশোধনীর সিদ্ধান্ত। আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জোটের ভোটেও দলের প্রতীক, আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত, ব্যালটে ফিরছে না ভোট, তবে শুধু প্রার্থী একজন হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পাচ্ছে ইসি। এদিকে মালয়েশিয়া ইউনুস আনোয়ার বৈঠক আজ। আরও রয়েছে জনপ্রিয়তা কমেছে বিএনপি জামায়াতের, বাড়ছে এনসিপির, বিআইজিডির জরিপ। এদিকে আগামী নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন, নওগাঁর সম্মেলনে তারেক। বিমানের আকাশে দুর্যোগের ঘন ঘটা, গত 1 মাসে অন্তত 9টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি। প্রশ্ন উঠেছে বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে। আরপিও সংশোধন, উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর জারি হবে অধ্যাদেশ। এদিকে নির্বাচনের আগে সংস্কার চায় 51% মানুষ, বিআইজিডি জরিপ। এবার গাজীপুর মাগুরায় 2 যুবককে পিটিয়ে হত্যা, 7 মাসে গণপিটুনিতে নিহত 111, রংপুরের ঘটনায় গ্রেফতার 4।
কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ব্যাংকে টাকা তুলতে হয়রানি, বিমা দাবি গ্রাহকরা চেয়েও পাননি 7,000 কোটি টাকা। অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির, আরপিও অধ্যাদেশ 2025 চূড়ান্ত। এদিকে পাঠ্য বই ছাপা এখনো শুরুই হয়নি, এই নিয়ে রয়েছে আরও একটি প্রতিবেদন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।